রাজধানীর ৩,৫০০ ভবন ঝুঁকিপূর্ণ। সেপ্টেম্বরে রাজুকের অভিযান, অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দেশের ৪০% ভবন। শীতকালে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে উৎপাদন খরচ কমাবে সরকার, বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার চিন্তা। জনসমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। মিথ্যাচারের অভিযোগ ফখরুলের। ২.৫ মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন প্রাণহানি ৮০। দেশে এলো অক্সফোর্ডের ৬ লাখ টিকা। কাবুল বিমানবন্দরে হামলা পরিকল্পনাকারী নিহত, দাবি যুক্তরাষ্ট্রের। নিহতের সংখ্যা বেড়ে ১৭৫। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। সাথে আছি আমি আফসাস সাবেরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, বিশ্বব্যাপী অনুকরণীয় নেতা বঙ্গবন্ধু, বলছেন বিশিষ্টজনেরা। ভাষণের সংকলন নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন। ঝুঁকিপূর্ণ ৩,৫০০ ভবনের বিরুদ্ধে আগামী সেপ্টেম্বর থেকে অভিযান শুরু করবে রাজুক। পুরান ঢাকার সূত্রাপুরে হেলে পড়া ৬তলা ভবন ভাঙার সময় রাজুক চেয়ারম্যান বলেন, ভবনটি অনুমোদনহীন ছিল। পুরান ঢাকার বেশিরভাগ বাড়িরই নকশা মেনে হয়নি বলেও জানান তিনি। দীর্ঘদিনের সমস্যা সমাধানে সময় লাগবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। রাজধানীর পুরান ঢাকা, গায়ে গা ঘেঁষা ভবন, এর বেশিরভাগই নকশার কোনো ধার ধারেনি। সূত্রাপুরের হাজিবাড়ির এই ভবনটি ১৯৯৫ সালে তৈরি। পাইলিং ছাড়াই ৬তলা পর্যন্ত উঠে গেছে। কয়েকদিন আগে হঠাৎই ভবনটি হেলে পড়ে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ ও সিটি কর্পোরেশন যৌথভাবে ভবনটি ভাঙার কাজ শুরু করেছে। ভবন মালিকও স্বীকার করলেন, নকশা মানেননি তিনি। কয়েক ধাপে ৬তলা করেছেন। আমি এটা একটু বাড়াইছিলাম, তো এর জন্য একটু এরকম হয়েছে। আমি এর জন্য অনুতপ্ত হয়ে আমি এটা ভেঙে ফেলতে চাইছি ১ তারিখে। এ ভবনের আশেপাশে অনেক ভবনেই নীতিমালা মেনে তৈরি করা হয়নি। একটি আরেকটির গা ঘেঁষে উঠে গেছে। দুই ভবনের মাঝে ফাঁকা কোনো জায়গা রাখা নেই। হেলে পড়া ভবনটি ভাঙার কাজ শুরুর দিনেই পরিদর্শন করেন রাজুক ও সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলেন, কোনো ধরনের অনুমোদন ছাড়াই এই ভবনটি তৈরি করা হয়েছিল। অপরিকল্পিতভাবে এবং বিল্ডিং কোড না মেনে এবং অনুমোদনবিহীনভাবে এই বিল্ডিংটি করা হয়েছে, যে কারণে বিল্ডিংটি হেলে পড়েছে। যেগুলি বেশি ঝুঁকিপূর্ণ সেগুলিকে আমরা সিলগালা করে দিই। এই কার্যক্রমটি অব্যাহত আছে। রাজুক চেয়ারম্যান জানান, আগামী মাসের শুরুতে ঝুঁকিপূর্ণ প্রায় ৩,৫০০ ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হবে। ৩,৫০০ ভবনের তালিকা আমি করেছি দুটো অঞ্চলে। না, আরেকটা অঞ্চলের তালিকা পেয়েছি, এটা এখনো চূড়ান্ত নয়, সেটাও প্রায় ১,০০০-এর বেশি। ওটা নিয়ে কাজ হচ্ছে। হ্যাঁ, ওইটাও নিয়েও আমরা আরও হয়তো ভবন এর মধ্যে তালিকা আরও কিন্তু বাড়তেও পারে। সেপ্টেম্বর 2nd উইক থেকে ইনশাল্লাহ আমার ভ্রাম্যমাণ আদালত দিয়ে যারা সেটব্যাক অবৈধ আছে তাদের বিরুদ্ধে আমরা ভাঙার ব্যবস্থা আমরা উদ্যোগ নেব। অনুমোদনহীন ভবনের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চলবে বলেও জানান তিনি। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। প্রায় ঘটছে অগ্নি দুর্ঘটনা। ফায়ার সার্ভিস অনুযায়ী দেশের ৪০% ভবনই অগ্নিকাণ্ডের ঝুঁকিতে আছে। বেশিরভাগ ভবনেই নেই পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা। গত ১ বছরে ৭,০০০-এরও বেশি স্থাপনা পরিদর্শন করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৪০০-এরও বেশি ভবন ঝুঁকিপূর্ণ, ২৩১টি অতিমাত্রায় ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বলছেন, মালিকদের উদাসীনতার কারণেই ভবনগুলোতে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে না। বিস্তারিত সাইদুল ইসলামের আরেকটি রিপোর্টে। দিন দিন বাড়ছে অগ্নিকাণ্ড। সম্প্রতি নারায়ণগঞ্জের এই জুস কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। অগ্নিকাণ্ড রোধে প্রতি বছর বহুতল আবাসিক, বাণিজ্যিক, হাসপাতাল, শিল্প কারখানা ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করে ফায়ার সার্ভিস। গত ১ বছরে প্রায় ৭,৫০০ স্থাপনা পরিদর্শন করেছে তারা। এর মধ্যে ঢাকায় ১৯১৮, চট্টগ্রামে ৭০১, রাজশাহীতে ৬০২, খুলনায় ৩,২৭৪টি সহ সারা দেশে ৭,৩৮৩টি স্থাপনা পরিদর্শন করা হয়।
এর মধ্যে ৫,৩৭৫টি অগ্নি নির্বাপন ব্যবস্থায় সন্তুষ্ট ফায়ার সার্ভিস। তবে ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা নেহায়েত কম নয়, ১,৪০৬টি, আর অতি ঝুঁকিপূর্ণ স্থাপনার সংখ্যা ২৩১টি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, নিয়মিত পরিদর্শনে ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়। 30-40% স্থাপনা আছে যেগুলো ঝুঁকিপূর্ণ এবং অতি ঝুঁকিপূর্ণ তালিকার মধ্যে পড়ে। আমাদের অগ্নি নির্বাপন আইনের সর্বনিম্ন শাস্তি হলো 3 বছর, বাট মোবাইল কোডের সর্বোচ্চ শাস্তি হলো 2 বছর। একটা গ্যাপ থেকে যায়, সেজন্য আমরা অনেক সময় মোবাইল কোড করি, বাট আমাদের আইনের শাস্তি না হয়ে মনে করেন ভোক্তা অধিকার আইন বা অন্যান্য পরিবেশ আইন বা অন্যান্য আইন যেগুলো আছে, যারা আমাদের সঙ্গে মিনিস্টার যান, ওনারা আমাদেরকে সাজেস্ট করেন কোন আইনে তাদেরকে শাস্তি আনতে হবে। পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে দাবি করেন তিনি। অগ্নি নিরাপন ব্যবস্থাটা যেখানে একেবারেই ছিল না, সেখানে কিছু কিছু ব্যবস্থা তারা নিয়েছে। বুয়েটের এই বিশেষজ্ঞ জানান, টেকসই অগ্নি নির্বাপন ব্যবস্থা করে না ওঠার পেছনে শিল্প মালিক ও পরিদর্শক সবার দায় আছে। যারা পরিদর্শক তারা আপোষ করেন, ডেফিনেটলি তারা যথাযথভাবে করেন না। যথাযথভাবে করলে তারা ইচ্ছা করলে তাদের আইন আছে, তারা এটা বন্ধ করতে পারতেন। বিএনবিসি কোডে লেখা আছে যারা আইন না মেনে করে তাদের 7 বছর কারাদণ্ডের নিয়ম আছে। আজ পর্যন্ত একজনও সাজা পাইছে বলে শুনি নাই। ভবন পরিদর্শন করে ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি হতে বলেই মনে করেন এই বিশেষজ্ঞ। মানুষ নিয়ম নীতির প্রতি আরও বেশি সজাগ হবে, আমরা আশাবাদী। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। শীতকালের উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে উৎপাদন খরচ কমাতে চায় সরকার। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশে আয়োজিত অনলাইন আলোচনায় জ্বালানি সচিব জানান, সঞ্চালনের দায়িত্বে বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার কথাও ভাবা হচ্ছে। আর দাম বাড়ানোর আগে মানসম্মত বিদ্যুৎ নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। আজকে সবকিছুই পাবলিকলি বিদ্যুতের চাহিদা ও সরবরাহ বিষয়ে জ্বালানি বিষয়ক রিপোর্টারদের সংগঠন এফিআরবির এই অনলাইন আলোচনা। আলোচনায় অংশ নিয়ে বিশেষজ্ঞরা জানান, ৭২% গ্যাস, 13% ডিজেল এবং 4% কয়লা নির্ভর বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। এ অবস্থায় সমন্বয়ের তাগিদ দেন তারা। অলমোস্ট 72% বিদ্যুৎ আমরা গ্যাস থেকে করেছি, অর্থাৎ সারা বছরই একটা বড় সময় এই তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রাখা হয়েছে। খুব কঠিন ফিউল সাপ্লাই চেইন মেনটেন করে বাংলাদেশি উদ্যোক্তারা প্রায় 95% অফ দ্য টাইম স্টেবল বিদ্যুৎ দিচ্ছে। সঞ্চালন নীতি পরিবর্তনের পরিকল্পনার কথাও জানান জ্বালানি সচিব। আমদানির পরিবর্তে আমরা এখানে আন্তদেশীয় বিদ্যুৎ বাণিজ্যের কথা বলতে চাই। কালে আমাদের প্রচুর সাপ্লাই থাকে, সুতরাং আমাদের জন্য তখন আমাদের যেই অতিরিক্ত ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ব্যবহার করে বিদ্যুৎ রপ্তানি করতে পারি, তাহলে বিদ্যুতের উৎপাদন খরচ কমে আসবে। উন্নয়নের সাথে বিদ্যুতের সম্পর্কের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বিদ্যুৎ উৎপাদন খরচের সাথে মান বাড়ানোর তাগিদ দেন। পৃথিবীতে এই পর্যন্ত কোনো দেশেই কিন্তু বিদ্যুতের দাম কমাতে পারে না, এটা বেড়েছে। কিন্তু তার সঙ্গে যদি আমরা এফিসিয়েন্সি যোগ করতে পারি এবং নট অনলি দ্যাট, সেটাকে ধরেন আপনার ইন্ডাস্ট্রিতে যারা ইন্ডাস্ট্রি কাজ করছে সেটা যদি করতে পারি, তাহলে আমরা সবাই উপকৃত হব। এফিআরবির চেয়ারম্যান অরুণ কর্মকারের সভাপতিত্বে ভার্চুয়াল সভায় অংশ নেন বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। ভর্তুকির পরিমাণ ছিল ৩৬০০ কোটি টাকা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জনসমর্থন না পেয়ে বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত শোক দিবসের আলোচনায় তিনি বলেন, বিএনপি দেশে বিদেশে লবিস্ট নিয়োগ ও অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ সুমন। জাতীয় শোক দিবস উপলক্ষে সিনেট ভবনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 15 আগস্টে বক্তৃতায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশের অভ্যন্তরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়। হত্যাকাণ্ডের পর কফিনে জিয়াউর রহমানের লাশ ছিল না বলেও দাবি করেন ওবায়দুল কাদের। হাজার হাজার লোক জানাজা পড়া আর ও কফিনে জিয়াউর রহমানের লাশ থাকা না থাকা, এটা কি এক কথা? মানুষ তো নিহত প্রেসিডেন্টের জন্য জানাজা পড়তে, সেই কফিনে যে প্রেসিডেন্ট নেই
লাশ নেই, এটা তো আর মানুষ জানতো না। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ তাঁতি লীগের আলোচনা সভায় যোগ দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বক্তৃতায় 15 আগস্টের কুশীলবদের বিচার দাবি করেন বক্তারা। নেপথ্যে মূল মাস্টারমাইন্ড যারা ছিল তাদের কথা এখনকার প্রজন্ম জানতে চায়। বঙ্গবন্ধুর খুনি শুধু ফারুক রশিদ গং নয়, আজকে আমরা জানতে পেরেছি এই বঙ্গবন্ধুর খুনিরা তারা জীবদ্দশায় কি বলে গিয়েছে। প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আব্দুস সুবহান গোলাপ বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে। জীবনকে বাজি রেখে মৃত্যুকে আলিঙ্গন করে সেদিন আমরা করেছি আন্দোলন করেছি, বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ, তার আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, সারা বাংলায় ছোট ছোট হয়েছে। সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান বক্তারা। আওয়ামী লীগের নেতৃত্ব থাকতো, হাজার হাজার লোক বঙ্গবন্ধুর পরিবারের জন্য জীবন। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জিয়াউর রহমানের কবর নিয়ে আওয়ামী লীগ নিম্নমানের মিথ্যাচার করছে বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন, জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এসব কথা বলছে সরকারি দল। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ফলে 4 কোটিরও বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেন ফখরুল। রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো ব্যবস্থা করতে না পারার সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। নিম্নমানের মিথ্যাচার জাতিকে বিভ্রান্ত করবার এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করবার অপচেষ্টা বলে মনে করা হয়। সবাই এ ধরনের নিকৃষ্ট মিথ্যাচার থেকে বিরত থাকবার আহ্বান জানানো হয়। স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানানো হয়। 2.5 মাস পর করোনায় মৃত্যুর সংখ্যা নামল 100-র নিচে। 24 ঘন্টায় মারা গেছে 80 জন আর শনাক্ত 3436। শনাক্তের বিপরীতে মৃত্যুর হার 1.74%, আর পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত 13.67%। মানিক শিকদারের রিপোর্ট। 27 আগস্ট সকাল 8টা থেকে 28 আগস্ট সকাল 8টার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে 80 জন, যা আগের দিনের চেয়ে 37 জন কম। মোট মৃত্যু সংখ্যা 25,926 জন। 24 ঘন্টায় শনাক্ত 3,436 জন। মোট করোনা আক্রান্ত 14,89,589 জন। নমুনা পরীক্ষা হয়েছে 25,129 জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 88,41,472 জনের। আর 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,861 জন। মোট সুস্থ হয়েছে 14,09,231 জন। আজও সর্বোচ্চ মৃত্যু ঢাকা বিভাগে 34 জন, এছাড়া চট্টগ্রাম বিভাগে 21, রাজশাহী বিভাগে 1, খুলনায় 9, বরিশালে 4, সিলেটে 6, রংপুরে 3 এবং ময়মনসিংহে মারা গেছে 2 জন। দৈনিক সংক্রমণ 13.67%, মোট শনাক্ত 16.85%, আর সুস্থতার হার 94.61%। মৃত্যুহার 1.74%। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। জাপান থেকে কোভ্যাক্সের আওতায় অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 6 লাখের বেশি টিকা দেশে এসেছে। সন্ধ্যায় প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট টিকাগুলো নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ নিয়ে জাপান থেকে কোভ্যাক্সের মাধ্যমে বাংলাদেশে 30 লাখের বেশি টিকা এলো। আগেও জাপান বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে এই টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল। টিকা গ্রহণের সময় স্বাস্থ্য অধিদপ্তর ও বিমানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অধিদপ্তরের লাইন ডিরেক্টর সাংবাদিকদের বলেন, টিকা কার্যক্রম চলমান রাখতে সরকার কাজ করে যাচ্ছে। জাপানের মাধ্যমে ডোনেশনটা কোভ্যাক্সের মাধ্যমে আসলো, প্রায় 6,34,920 ডোজ। এটা জাপান আমাদের সাথে কোভ্যাক্সের মাধ্যমে যে ভ্যাকসিনটা দেওয়ার কথা ছিল সেটার শেষ চালানটা আজকে এসে পৌঁছেছে। আমরা এটা গ্রহণ করেছি এবং এটা আমাদের ইপিআই স্টোরে রাখা হবে।
এদিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ওমেন্স ইউনিভার্সিটির 160 আফগান শিক্ষার্থী যদি নিজ ব্যবস্থাপনায় ক্যাম্পাসে ফিরতে চায় এতে সরকারের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া আফগানিস্তানে আটকে পড়া 15 বাংলাদেশি নিজ নিজ বাসভবনে নিরাপদে আছে বলেও জানান তিনি। আমাদের তখন এমন কিছু নাই যেগুলো আমরা নিই। আমি শুনছি যে ওরা বাঙালি, সবই আফগান। So I don't know whether নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতু সুরক্ষায় বাংলা বাজার থেকে ফেরিঘাট স্থানান্তরিত হচ্ছে মঙ্গলমাঝিতে, পল্টন স্থাপন সহ সকল কাজ সম্পূর্ণ। ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাডুবির ঘটনায় মামলা, আটক 5 জন, উদ্ধার অভিযান স্থগিত। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জাতির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির অগ্রদূত। শোষিত নিপীড়িত মানুষকে মুক্তি এনে দিতে নিজের জীবন উৎসর্গ করেছেন। তাই তো বিশ্বব্যাপী তিনি আজও অনুকরণীয় জননেতা। বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাতির উত্থান ও মহাকাব্য বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এইসব কথা বলেছেন বিশিষ্টজনেরা। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। গণতান্ত্রিক নেতা বলেই বঙ্গবন্ধু সকল সিদ্ধান্ত নিতেন গণতান্ত্রিকভাবেই। যিনি বিশ্বাস করতেন জনগণের শক্তিকেই। মুক্তির উত্তাল দিনগুলোতে এক বঙ্গবন্ধু ছাড়া জাতির অস্তিত্ব কল্পনাতীত ছিল। স্বাধীনতাকে তাৎপর্যপূর্ণ করতেই বঙ্গবন্ধুর ধ্যান, জ্ঞান ও উন্নয়ন দর্শন ছিল প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা। ভূ রাজনৈতিক বাস্তবতায় স্রোতের দিকে না গিয়ে শোষিত মানুষের পক্ষে ছিলেন বলেই বঙ্গবন্ধু হয়ে যান বিশ্ববন্ধু। And the architect of this Bangladesh was Bangabandhu Sheikh Mujibur Rahman. And throughout the struggle for this independence, Bangabandhu was the prime leader calling the shots. He had a much more far-sighted mind, and he was an inclusive leader indeed. From that perspective, Bangabandhu is Bangladesh. বঙ্গবন্ধু দেখানো পথেই হাঁটছে দেশ। ফলে হেনরি কিসিঞ্জারের তলাবিহীন ঝুরি থেকে বর্তমানে বাংলাদেশের বিস্ময়কর উত্থান, বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। But emancipation of all suppressed people. Strong belief in this principle. We got into this right from the beginning, from day one. যুদ্ধ বিধ্বস্ত দেশ গঠনে 1 বছরের মধ্যেই প্রণয়ন করেছিলেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা। আকপাচ কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়েছিলেন এর বাস্তবায়নে। The milestone goals and targets he helped to attain with his magical leadership and charisma during his short period of administration after emergence of Bangladesh. অনুষ্ঠানে বক্তারা এক বাক্যেই বললেন, বাংলাদেশ, বাঙালি জাতীয়তা ও বঙ্গবন্ধু অবিচ্ছেদ্য অংশ। In the world torn apart with the deadly Cold War, threatened by nuclear weapons, Bangabandhu's position was always for the oppressed. বঙ্গবন্ধুর বিভিন্ন ভাষণের সংকলন বঙ্গবন্ধু ও বাংলাদেশ জাতির উত্থান ও মুক্তির মহাকাব্য এর মোড়ক উন্মোচন করা হয় অনুষ্ঠানে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার পলাতক খুনিকে ফেরত দিতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা কামনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শোক দিবসের আলোচনায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী দণ্ডপ্রাপ্ত 5 আসামি বিভিন্ন দেশে পলাতক রয়েছে। তাদের ফেরত দিতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন তিনি। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য সামরিক, বেসামরিক ও রাজনীতিবিদদের বিচারের আওতায় আনতে কমিশন গঠনেরও দাবি জানান শেখ সেলিম। একটা তদন্ত কমিশন গঠন করে এই হত্যার সাথে অনেক সিভিল ব্রোকার্স আছে, মিলিটারি লোক আছে, রাজনীতিবিদ আছে, অনেক বিভিন্ন ধরনের লোক আছে যারা বাংলাদেশকে মেনে নিতে পারে নাই। সেটা একটা কমিশন গঠন করে এটা চিহ্নিত করার জন্য এই কমিশন অপরিহার্য।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় জেনারেল জিয়াউর রহমানের মদদ স্পষ্ট বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। বিকেলে রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পেছনে জাতীয় ও আন্তর্জাতিক চক্র জড়িত। যারা বাংলাদেশ চায়নি তারাই ইতিহাসের এই নৃশংস হত্যায় জড়িত। বঙ্গবন্ধু দুই আত্মস্বীকৃত খুনি কর্নেল ফারুক ও কর্নেল রশিদের বক্তব্য তুলে ধরে বলেন, হত্যায় জড়িতদের নাম এখন একে একে বেরিয়ে আসছে। সভায় জিয়াউর রহমান সহ জড়িত আরও অনেকের মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা। যারা বাংলাদেশ চায়নি, পাকিস্তানিদের পক্ষ নিয়েছিল, একদিকে তারা ষড়যন্ত্র করেছে, আন্তর্জাতিকভাবে সাম্রাজ্যবাদী শক্তিও এই ষড়যন্ত্র করেছে। জিয়াউর রহমান যদি ক্ষমতায় থাকতেন আরো কিছুদিন, তাহলে এই বাংলাদেশের নাম পাকিস্তানের মতো কিন্তু বাংলাদেশ হতো। পদ্মা সেতু সুরক্ষায় স্থানান্তর করা হচ্ছে বাংলা বাজার ফেরিঘাট। বারবার সেতুর পিলারে ধাক্কা লাগায় শরীয়তপুরের জাজিরার মঙ্গলমাঝির ঘাটে নেওয়া হচ্ছে ফেরিঘাট। এরই মধ্যে পল্টন স্থাপন সহ ফেরি চলাচলের সকল কাজ সম্পন্ন হয়েছে, এখনো অপেক্ষা উদ্বোধনের। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট জানাচ্ছেন মাসমালিসা। পদ্মা সেতুর সুরক্ষায় 18 আগস্ট থেকে শিমুলিয়া বাংলাবাজার নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শিমুলিয়া মঙ্গলমাছির ঘাট হচ্ছে ফেরি চলাচলের নতুন নৌপথ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ 21 আগস্ট থেকে শরীয়তপুরের জাজিরা উপজেলার মঙ্গলমাছির ঘাটে নতুন করে ফেরিঘাট নির্মাণের কাজ শুরু করে। ইতোমধ্যে পন্টুন স্থাপন সহ এ নৌরুটে ফেরি চলাচলের যাবতীয় কাজ সম্পন্ন করা হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা রয়েছে মঙ্গলমাছির ফেরিঘাট। তবে শরীয়তপুরের জাজিরার সড়ক সরু ও ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়, তাই এ নৌপথ দিয়ে ছোট আকারের ফেরিতে শুধু অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি ও সরকারি কাজে ব্যবহৃত গাড়ি পারাপার করা হবে বলে জানায় BIWTA। এদিকে মঙ্গলমাছির ঘাটে ফেরিঘাট স্থানান্তর করায় উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে শরীয়তপুরবাসীর মধ্যে। পণ্য পরিবহন সহ নানা সুযোগ সুবিধা বাড়বে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন মালিক সমিতির লোকেরা। শিমুলিয়া কাঁঠালগাড়ি থেকে মাঝির ঘাট পর্যন্ত আমাদের দ্রুত ও কম অনেক সেফ, আমাদের যাতায়াতের জন্য আমাদের অনেক সুবিধা, এর জন্য আমরা উপকৃত হব। ফেরিতে আমাদের রাত যদি 9টা-10টা বাজে আমরা আসতে পারবো। বিশেষ করে আমাদের এই শরীয়তপুরবাসীর জন্য একটা খুব সুবিধা। মঙ্গলমাছির ঘাটে ফেরিঘাট স্থাপন করায় খুশি লঞ্চ ঘাটের ইজারাদার ব্যবসায়ীরা। শরীয়তপুর সহ দেশের দক্ষিণাঞ্চলের 21 জেলার যানবাহন চলাচলে নতুন দ্বার উন্মোচন করা হবে বলে জানিয়েছেন তারা। ফেরি যদি থাকে, মানুষ সবসময় এইখান দিয়ে পারাপার হইতে পারবো। নদীপথে যেহেতু এটা সবচেয়ে বড় নৌযান, এইটা আসাতে এই দক্ষিণবঙ্গের সমস্ত যাত্রীবাহীদেরই উপকার হইব। নাব্যতা সংকট কাটিয়ে শিগগিরই নতুন রুটে শিমুলিয়া মঙ্গলমাছি ফেরিঘাট জনসাধারণের জন্য উন্মুক্ত হবে, এটাই প্রত্যাশা যাত্রী ও শরীয়তপুরবাসীর। মাসমালিসা, 21 টেলিভিশন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নৌ দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন গঠিত কমিটি। বিকেলে উদ্ধার কাজ স্থগিত করেছে ফায়ার সার্ভিস। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লস্কর বিল পাড়ে নিখোঁজদের খোঁজে স্বজনদের অপেক্ষা। দ্বিতীয় দিন সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত উদ্ধার কাজ চালায় ফায়ার সার্ভিস ও BIWTA এর ডুবুরি দল। মরদেহ উদ্ধার করা হয় আরও একজনের। এ নিয়ে মরদেহ উদ্ধার হয়েছে 22 জনের। বাইকে পাওয়া গেছে আপনার আহত অবস্থা, আর বাবিকে পাওয়া গেছে হচ্ছে আপনার নিহত অবস্থা। লাইফ জ্যাকেট থাকার কথা, বয়া থাকার কথা, এই সমস্ত কোনো কিছুই আসলে কেউ কোনো মনিটরিং করছে না। নিখোঁজ থাকা শিশু নাশার মরদেহ উদ্ধারের পর আর কোনো নিখোঁজের তথ্য না থাকায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। এদিকে এই ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন গঠিত কমিটি। নৌ দুর্ঘটনার পিছনের কারণটি কি, এটা আমাদেরকে আগামী 10 কর্মদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত করে আমরা এই যথাযথ কর্তৃপক্ষ বরাবর এই তদন্ত বিস্তারিত প্রতিবেদন তুলে ধরব।
এ ঘটনায় 7 জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অলরেডি আমাদের 5 জন আসামি গ্রেপ্তার আছে, আর বাকি আসামিদের ধরার জন্য গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে। এদিকে স্বজন হারানো মানুষের আহাজারিতে ভারী বিজয়নগরের চম্পকনগর। এ ইউনিয়নেই একই পরিবারের 4 জন সহ 11 জন নিহত হয়েছে। ঘাট পরিচালনার কারণে এই দুর্ঘটনা ঘটছে, চাই তার শাস্তি, আর কিছু না। আমার মেয়ে গেছে, আমার বউ গেছে, আমার শাশুড়ি গেছে, আর যেন কোনো মানুষ এমন না হয়। শুক্রবার বিকেলে লস্কা বিলে ট্রলারের সঙ্গে সংঘর্ষে নৌকাডুবির ঘটনা ঘটে। রত্না সামান, 21 টেলিভিশন। এবার শোকাবহ আগস্ট। স্বাধীনতার পর সংবিধানে জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে প্রধান রাষ্ট্রীয় মূলনীতি করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু বিশ্বাস করতেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সবসময় বলতেন বাংলার মাটিতে যে যার ধর্ম পালন করবে। বাংলাদেশ সম্মিলিত ইসলামী জোটের সভাপতি বলেন, মদিনা সনদের আলোকেই বঙ্গবন্ধু সদ্য স্বাধীন দেশে অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ সমাজ ব্যবস্থা চালু করেছিলেন। জসিম জুয়েলের রিপোর্ট। বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার 4 মূলনীতির একটি ধর্মনিরপেক্ষতা। এই নীতি রক্ষা ও বাস্তবায়নে সংবিধানে কিছু রক্ষা কবচ রয়েছে। একই সঙ্গে সংবিধান ও আইনে আছে সংখ্যালঘু সম্প্রদায় ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণের কথা। সংবিধানের 12 অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার বিষয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, সর্বপ্রকারের সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মীয় অপব্যবহার, কোনো বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তাহার উপর নিপীড়ন বিলোপ করা হইবে। ইসলামী চিন্তাবিদ মাওলানা জিয়াউল হাসান বলেন, জাতির পিতা ইসলামের সৌন্দর্যকে সংবিধানের মাধ্যমে তুলে ধরেছেন। তিনি বিশ্বাস করতেন স্বাধীনতা, সার্বভৌমত্বের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা। ইসলাম ধর্মের যতগুলো সৌন্দর্য আছে, সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য হচ্ছে ইসলামের শ্রেষ্ঠত্ব হচ্ছে এই ধর্মনিরপেক্ষতা, টলারেন্স, অসাম্প্রদায়িকতা, পরমত সহিষ্ণুতা। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ আছে, আর তা উপলব্ধি করেই বঙ্গবন্ধু সংবিধানে ধর্মনিরপেক্ষতা সন্নিবেশিত করেছেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি পবিত্র কোরআনের সূরা মায়েদার 8 নম্বর আয়াত এবং মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রণীত যে মদিনা সনদ, এই দুটার আলোকে তিনি 72 সংবিধানে ধর্মনিরপেক্ষতার তিনি সংযোজন করেছেন। কোনো একটি ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে অন্য ধর্মকে ছোট করতে গেলে ইসলামের সৌন্দর্যের শ্রেষ্ঠত্ব ভুলণ্ঠিত হবে, এমন মত এই ইসলামী চিন্তাবিদের। যে মানুষের প্রতি কৃতজ্ঞ না, আল্লাহ তার প্রতি কৃতজ্ঞ। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা, যমুনা সহ কয়েকটি নদীর পানি বিপদসীমার ওপরে, উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। উজানের পানি আর বৃষ্টিতে উত্তর ও মধ্যাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ব্রহ্মপুত্র, ধরলা, পদ্মা, যমুনা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চলের হাজারো মানুষ পানিবন্দী। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন মাসুমানিসা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলার পানি বিপদসীমার 31 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 2 শতাধিক চর, দ্বীপচরে প্রায় 50,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সদর উপজেলার 20টি গ্রামে বন্যার পানি ঢুকেছে, তলিয়ে গেছে ফসলের ক্ষেত, গ্রামীণ সড়ক। তবে রাজশাহীতে কমেছে পদ্মার পানি। শনিবার সকাল 9টায় এই নদীর পানি বিপদসীমার 1.5 মিটারও নিচে দিয়ে প্রবাহিত হচ্ছিল। গাইবান্ধায় প্রায় সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা নদীর পানি 36 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি 16 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার তিস্তার তীরবর্তী 15টি চরাঞ্চলের গ্রাম তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় 2000 পরিবার।
ফরিদপুরে পদ্মার পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সদর উপজেলা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রায় ১৫,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘর ধরে ভাঙ্গে করে হেলাইছে, আমরা রাস্তার পর পালাতে রাখছি। চলাফেরা কষ্ট, গরু ছাগলের কষ্ট, রান্না বাড়া কষ্ট। রাজবাড়ীতে পদ্মার পানি দৌলতদিয়া পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত। টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা, ধলেশ্বরী ও ঝিনাই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। রাজধানীর মিরপুর এলাকার জঙ্গি, চাঁদাবাজ, সন্ত্রাসীদের কোনো জায়গা হবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সেখানকার পুলিশের ডিসিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজ রাজধানীর মিরপুর বাংলা স্কুলে ১৫ আগস্ট এবং ২১শে আগস্টের নিহতদের স্মরণে আলোচনা ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এই নির্দেশ দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো জনপ্রতিনিধিও এসব অপকর্মে লিপ্ত হন তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পল্লবী ও রূপনগর থানা আওয়ামী লীগ আয়োজিত এই অনুষ্ঠানে মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। এখানে কোনো চাঁদাবাজি, কোনো রংবাজ, কোনো সন্ত্রাসী, কোনো জঙ্গিকে এখানে পাত্তা দেওয়া হয় না। সে জনপ্রতিনিধি হোক, যে সে নেতা হোক, কিংবা সে সমাজের অধিপতি হোক, আমরা কাউকে ছাড় দেব না। ডিসি সাহেবকে বলবো, আপনি নাম কালেকশন করেন এবং এদেরকে ধরার ব্যবস্থা করেন, আইনের মুখোমুখি করার প্রচেষ্টা নিয়ে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। স্যামসাং কনজিউমার ইলেকট্রনিক্স পণ্যের নতুন আউটলেট উদ্বোধন করা হয়েছে। রাজধানীর মালিবাগে স্যামসাং ইলেকট্রনিক্স পণ্য ব্যবসায়ের উন্নয়ন ও সম্প্রসারণের অংশ হিসেবে এক্সেল টেলিকম লিমিটেড কর্তৃপক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন এক্সেল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক ও লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর, সিআইপি এবং ব্যবস্থাপনা পরিচালক হ্যানসাং উ সহ এক্সেল টেলিকমের কর্মকর্তারা। এক্সেল টেলিকম লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, লাবিব গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান এবং স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর। মহামারী করোনায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এ উপলক্ষে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রয়্যাল আয়োজিত অনুষ্ঠানে বক্তারা করোনার কারণে বাংলাদেশের ক্ষতির নানা দিক তুলে ধরেন। প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫ নং ওয়ার্ডের কমিশনার বাপু অতীশ বরণ বিশ্বাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার ব্যবস্থাপক সৈয়দ মোস্তফা শাহনুর, ঢাকা দক্ষিণ আঞ্চলিক কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জের রয়্যালের সভাপতি অ্যাডভোকেট শামীম হোসেন পাটোয়ারি সহ আরো অনেকে। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রায়ো ভায়োকানোতে নাম লেখালেন বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া। ইংল্যান্ডে জন্ম নেয়া ২১ বছর বয়সী জিদান মিয়াকে নতুন মৌসুমের জন্য দলে ভিড়িয়েছে স্পেনের ক্লাবটি। তবে জিদান মিয়া প্রথম মৌসুমে রায়ো ভায়োকানোর মূল দলে খেলবেন না। আপাতত দলের সঙ্গে রেখে জিদানের স্কিল আরও বাড়ানোর দিকে মনোযোগ দেবে ক্লাবটি। চুক্তির আগে রায়ো ভায়োকানোর একাডেমিতে ২ মাস ছিলেন তিনি। সেখান থেকে ট্রায়ালে সুযোগ পান জিদান মিয়া। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজধানীর ৩৫০০ ভবন ঝুঁকিপূর্ণ। সেপ্টেম্বরে রাজুকের অভিযান, অগ্নিকাণ্ডের ঝুঁকিতে দেশের ৪০% ভবন। শীতকালে উদ্বৃত্ত বিদ্যুৎ রপ্তানি করে উৎপাদন খরচ কমাবে সরকার, বেসরকারি উদ্যোক্তাদের অন্তর্ভুক্ত করার চিন্তা। জনসমর্থন না পেয়ে ষড়যন্ত্রের পথে হাঁটছে বিএনপি, বললেন ওবায়দুল কাদের। মিথ্যাচারের অভিযোগ ফখরুলের। ২.৫ মাস পর করোনায় একদিনে সর্বনিম্ন প্রাণহানি ৮০, দেশে এলো অক্সফোর্ডের ৬ লাখ টিকা। কাবুল বিমানবন্দরে হামলা পরিকল্পনাকারী নিহত, দাবি যুক্তরাষ্ট্রের। নিহতের সংখ্যা বেড়ে ১৭৫। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।